সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইন দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজনই রাজনীতিবিদ, দুজনের সঙ্গে পরিচিত হই আমরা আগে। আছেন আমাদের সঙ্গে সাবেক এমপি এবং বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মণি। অনেকদিন পর মণি আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি এই স্টুডিওতে। এরপরে আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। রতন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনার দুজনের উদ্দেশ্যেই বলছি, পরে একজনকে আমি ডানতে হইয়া বামে আসছি আর কি। যাই হোক, ফের বাংলাদেশের রাজনীতি আন্তর্জাতিক শিরোনামে মিডিয়াতে সর্বশেষ রয়টার্স বাংলাদেশের রাজনীতির একটা চুলছেরা বিশ্লেষণ করেছে যে কোথায় কী ঘটছে। এর পাশাপাশি এইটা এখানেই বলা হয়েছে যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, আর এই অনিশ্চয়তা নিয়েই তো আমরা আছি। আমরা যা বেশ কিছুদিন যাবতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে। সর্বশেষ বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বলেছেন, সর্বশেষ যেটা আজকের দিনের খবর, তিনি বলেছেন নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। তো এই পুরোটাই নির্বাচন রাজনীতিতে উত্তাপ, সামনের দিকে কি যাবে, নির্বাচনের যে অবস্থা চলছে তা কি নির্বাচন সময় মতো হবে কিনা, বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? জি, ধন্যবাদ মতি ভাই আপনাকে, এবং যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আসলে বাংলাদেশটা নিয়ে এত বেশি আমরা কতদিন মনেই পড়ে না এখন, যে আমরা একটা সময় যুবক ছিলাম, তখন থেকে আমরা আন্দোলন করছি। আজ থেকে 15 বছর, 16, 17, 18 বছর আগে থেকে। এই যে বিগত পতিত সরকার যদি নির্বাচন নিয়ে যদি অন্যায় আচরণগুলো না করতো, টালবাহানা, আজকে আমাদের নেতা যেটা বলেছেন ওইটাও এক ধরনের টালবাহানাই ছিল, নির্বাচনের নামে এক ধরনের নাটকবাজি ছিল। সেটা যদি না করতো এবং সঠিকভাবে যদি নির্বাচনটা হতো এবং স্বচ্ছ যদি বিরোধী দল থাকতো এবং সত্যিকার অর্থে ছায়া সরকার বলতে যা বোঝায় যদি থাকতো, তাহলে কিন্তু স্বৈরাচারের কোনো ঠাঁই ছিল না এই দেশে। কারণ সরকার ভয় পেত বিরোধী দলকে, বিরোধী দল দেশের প্রাণ হিসেবে কাজ করতে পারত। এই জিনিসটা করতে পারেনি বিধায় কিন্তু এত আন্দোলন, এত কিছু, নির্বাচন বর্জন। 4টা নির্বাচনের মধ্যে ওই সরকারের 2টা নির্বাচনই বর্জন করেছে বিএনপি সহ অনেক দল। সেই জায়গায় সেই আন্দোলন, 15.5 বছরের আন্দোলন বিএনপির এই সরকারের, এই পতিত স্বৈর শাসকের আন্ডারে আপনার করতে হয়েছে। এখানে গুম খুন থেকে শুরু করে হেন কেন কিছু নাই, আয়নামহল থেকে, যেটা আমাদেরকে ফেস করতে হয় নাই, বাংলাদেশের মানুষদেরকে, বাংলাদেশের রাজনীতিবিদদেরকে ফেস করতে হয় নাই। সেই জায়গায় এত কিছুর পরে সব কিছু মিলে, ছাত্র জনতা সবাই মিলে, সব দল মিলে, যে কারণটার জন্য আমরা ওই সরকারকে উৎখাত করতে পারলাম আল্লাহর রহমতে, মানুষের সবার চেষ্টায়, সেইখানে কিন্তু মেন কারণটাই ছিল গণতন্ত্রের এই মুহূর্তে মেন সমস্যাটা যেটা, সেটা হলো একটা সুন্দর নির্বাচন। সুন্দর নির্বাচন একটা সুন্দর গণতন্ত্রকে উপহার দিতে পারে। সেটাকে লক্ষ্য করে 3 দিন কিন্তু মতি ভাই এই দেশে কোনো সরকার ছিল না। সেইখানে আমরা কিন্তু ভেবেছিলাম সরকারবিহীন একটা দেশ কেমন হবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে চিন্তা করে দেখি ওই 3টা দিন কিন্তু বেটার ছিল। 15.5 বছরের পরে এই 9 মাসে ওই 3টা দিন খারাপ ছিল না। মব ছিল, কিন্তু এরকম মব না যখন এখনও আমরা প্রতিনিয়ত মবের শিকার হচ্ছি। তো সেইখানে এই সরকার, যে সরকারকে আমরা 3 দিন অপেক্ষা করে কেউ নিয়ে আসলেন, কেউ চুপ করে সম্মতি দিলেন, নীরবতাই সম্মতির লক্ষণ। বিএনপির মতো দল সম্মতি দিলেন, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি বললেন যে এই সরকার আমাদেরই সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা, তাই কোনোভাবেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারপরেও যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আমাদের কিছু করার থাকবে না। উনি সেই দিন শেষের লাইনটা যে কারণে বলেছিলেন, আজকের এইখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট একটা লাইন ছিল, যে তারপরেও যদি ব্যর্থ হয়। আজকের সরকার প্রত্যেকটা ক্ষেত্রে, আমি সফলতার তার কোনো আমি রিপোর্ট দেখি না যে এই জায়গায় সে সফল হয়েছে, অথচ উনি একটা কথা, যে কারণটার জন্য একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য উনি আসলেন, ওনাকে কিন্তু কেউই বলে দেওয়া হয় নাই। এটা নির্বাচনকে কেন্দ্র করে 2024-এর 7ই জানুয়ারিতে যদি ওই ধরনের একটা জঘন্যতর নির্বাচন না হতো, কিংবা ওই নির্বাচনে যদি বিএনপি যেত, তাহলে কিন্তু আপনার 5ই আগস্টের অবতারণা হতো না। যদি বিএনপি যেত, কিংবা যদি জঘন্যতর নির্বাচন না হতো, তাহলে সব কিছুর পেছনে কিন্তু একটা নির্বাচন, গণতন্ত্রের এই মুহূর্তে
মেইন পদক্ষেপ একটা নির্বাচন। এই সরকার আসার পরে তারা তো বলছেন যে নির্বাচনের কোনো পরিবেশ নেই এই মুহূর্তে। নির্বাচনের পরিবেশ তারা যেহেতু করতে পারছে না, নির্বাচনের পরিবেশ নেই এটা তো বলার কথা না, কারণ এখন কোন দল আছে যে পরিবেশ অসৃষ্টি করছে? আপনি বলতে পারেন যে হ্যাঁ মব হাতে তুলে নিয়েছে, তাদের এটা ব্যর্থতা। সরকার যদি সফল হয়, আপনার মনে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত ৩টার সময় মানুষকে, সাংবাদিকদের ডেকে ৩টার সময় একটা প্রেস কনফারেন্স করলেন। কি কারণে করলেন? সাংবাদিকরা কি বুঝলেন জানি না, জিজ্ঞেস করা হলো দেশের অবস্থা কেমন, উনি বললেন যে দেশের অবস্থা আগের চেয়ে ভালো। তো আগের চেয়ে যদি দেশের অবস্থা ভালোই হয় তাহলে রাত ৩টার সময় তো আপনার প্রেস কনফারেন্সের কোনো দরকার পড়ে না। তো একটা মানে সরকারের মেন জায়গায় যারা থাকে স্ট্রিমে, তাদের এই আচরণ, তো সেই জায়গায় নির্বাচন যদি খারাপ অবস্থা থাকে তাহলে তারা পারল না বলে আরেকজনকে, তত্ত্বাবধায়ক সরকার বারবার কিন্তু প্রমাণ করেছে ৩ মাসে ভালো একটা নির্বাচন দেওয়া যায়, তাহলে তারা একটা তত্ত্বাবধায়ক সরকারের দিয়ে তারা চলে আসুক। কারণ নির্বাচন করার কথা ছিল ৩ থেকে ৬ মাসের মধ্যে, সেটা যেহেতু তারা পারে নাই, তাহলে তারা দিয়ে তাদের ব্যর্থতা কাঁধে নিক বা না নিক আমরা তাদেরকে স্যালুট করতাম, কিন্তু তারা কোনো ডেটই দিতে পারবে না, এটা তো হতে পারে না। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কাছে আবার আসবো। কি রতন, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। মনি আপা তো অনেকগুলো বিষয় বললেন, এর সঙ্গে আমি একটু বিষয় যুক্ত করতে চাই যে যখন আমরা বলি যে দেশের অবস্থা কি, মানুষ জিজ্ঞেস করে ভাই দেশের অবস্থাটা কি, তো দেশের অবস্থাটা বলতে গেলে আমাদের তখন বলতে দেশের রাজনৈতিক অবস্থাটা কি, দেশের অর্থনৈতিক অবস্থাটা কি, আর দেশের সাংস্কৃতিক অবস্থাটা কি। যদি পিছন থেকে শুরু করি, সাংস্কৃতিক অবস্থাটা কি? আচ্ছা, কোনো মানুষকে যদি জিজ্ঞেস করে কেমন আছেন, তো মানুষ প্রথমে থমকে দাঁড়ায়, বলে ভালো আছি। তারপর আসলে কি ভালো আছেন? তখন সে বলে না। এবং অনেক সময় এরকম আছে সে যে ভালো নাই এটা বলতেও ভয় পায়। আচ্ছা, ভালো নাই এটা বললে যদি তাকে আবার মানে ফ্যাসিস্টের দোসর বানিয়ে দেয়, মানে এমন একটা আতঙ্কের পরিবেশ আছে। আমি এটা সাংস্কৃতিক জগতে তার প্রভাব তৈরি হয়েছে। আর একটা জিনিস তৈরি হয়েছে কি, যে আমি যদি কারো উপর জোর খাটাতে পারি তাহলে যে কোনো কিছু দখল করে নিতে পারি, এবং কেউ যদি দখল করে তার দখলদারের হাত থেকে মানুষকে সুরক্ষা দেওয়ার মতো কেউ নাই, মানুষ তখন অসহায় হয়ে যাচ্ছে। আচ্ছা, মানুষের সবচেয়ে জায়গাগুলো কোথায়, যে যেখানে সে যাবে, সেটা হাসপাতাল হোক, সেটা বিচারালয় হোক, কিংবা সেটা প্রশাসনের কাছে হোক, কিংবা পুলিশের কাছে হোক, কোনো জায়গায় গিয়ে স্বস্তি পাচ্ছে না। ফলে আমি যদি মানসিক দিক থেকে এবং সাংস্কৃতিক দিক থেকে বলি, মানুষ কিন্তু তারা মনে করছে যে যে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়ে গেল, এরকমই কি হচ্ছে। কিন্তু আমরা তো এটা চাই নাই। এখন চাই নাই যখন, তখন আর একটা বিষয় তখন সামনে আসে, অর্থনৈতিকভাবে কেমন আছে মানুষ। বলছে গত 9 মাসে প্রায় 3 লক্ষের মতো মানুষ বেকার হয়েছে। আচ্ছা, অথচ আজকেই সরকার রিপোর্ট দিল যে মাথাপিছু আয় এখন সর্বকালের সর্বোচ্চ $2,820 মাথাপিছু আয় হয়েছে। তাহলে একদিকে বেকারত্ব বাড়ছে, আর একদিকে কর্মহীন মানুষ, কিংবা যাদের 2 দিন আগে কাজ ছিল হঠাৎ করে কলকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়াতে কিছু বেকার হয়ে গেছে। অথবা এমনও হয়েছে যে যে আয় করতো সেই আয়ে এখনও সংসার চলে না। এইরকম যে হাঁসফাঁস করছে আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্তরা, দরিদ্রদের কথা নিয়ে বাদই দিলাম, তাহলে সেই ক্ষেত্রে মাথাপিছু আয়টা বাড়লো কেন? তার মানে উপরের লেভেলে একদল মানুষের এমন আয় বেড়েছে যে তারা নিচের অংশের যে কোটি কোটি মানুষের আয় না বাড়লেও তাতে কিচ্ছু আসছে যাচ্ছে না, তারা কিন্তু এইটা পূরণ করে দিচ্ছে। এটাকে আমি বলি যে গড় আয়ের গড় মিল। এখন এই গড় মিলের মধ্যে পড়ে আমাদের মাথাপিছু আয়টা বেশি দেখছি। আর অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন, শেয়ার বাজার কিন্তু এখন পর্যন্ত স্বস্তিদায়ক জায়গায় আসতে পারলো না, নাকি আনা গেল না, এটা একটা বিষয়। দ্রব্যমূল্যকে কখনোই একটা নিয়মের মধ্যে আনা গেল না। আমরা দ্রব্যমূল্য কমাও এই কথা বলতে চাই না, আমরা বলতে চাই যে দ্রব্যমূল্য যেন যুক্তিসঙ্গত থাকে। যদি উৎপাদন খরচ বেড়ে যায় তাহলে তো আমি কমানোর কথা বলবো না, যদি বিদেশে জিনিসের দাম বেড়েই যায় তাহলে আমিও কমানোর কথা বলবো না। আমি বলবো তাহলে যুক্তিসঙ্গত কি? আচ্ছা, বিদেশে চিনির দামটা কত, তেল আমদানি করার খরচ কত পড়ে, তার সঙ্গে ট্যারিফ কত দাম হওয়া দরকার, এই সোজা হিসেব করে যদি দেখি যে দাম যদি হওয়ার কথা 130 টাকা, সেটা কেন 180 টাকা হবে? তো এই প্রশ্নটাও তো মানুষের সামনে আসতে হবে। আমরা দ্রব্যমূল্য কমানোর পাশাপাশি এখন বলতে দ্রব্যমূল্য যুক্তিসঙ্গত করো, তার সঙ্গে সঙ্গে আয়টাকেও যুক্তিসঙ্গত করতে বলতে হবে যে তাহলে শ্রমিকের মজুরিটা কেমন হবে। এই ঈদ আসছে, ঈদ মানে একদিকে বলে আনন্দ, ঈদ হচ্ছে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং দরিদ্র মানুষের কাছে আতঙ্ক। ঈদ আসছে, বলে কোরবানি দাও, কি কোরবানি দেবে? তার নিজের পকেটকে কোরবানি দেওয়া ছাড়া তার কোনো কিছু উপায় নেই তার।
এখন সেই ঈদে কি করবে, সে কি বেতন পায়, কি আয় করে যে সে তার কোরবানি দেওয়ার মতন জায়গায় চলে যাবে। কিন্তু দেখুন আমরা বলবো যে এবার ঈদের মার্কেটটা কেমন, 4 লক্ষ টাকা দামের গরু কিনবে, চামড়া বিক্রি করবে 1100 টাকায়। আবার ঈদের সময় সে চামড়ার জুতা কিনবে কিন্তু 6000 টাকায়। তাহলে গরুর দাম বেশি, চামড়ার দাম কম, শ্রমিকের মজুরি কম, কিন্তু আবার জুতার দাম বেশি। এটা কেন হচ্ছে বাংলাদেশে? তো এগুলোর কোনো কিছুর মধ্যে কি কোনো অর্থনৈতিক সিস্টেম কাজ করবে না? যদি কাঁচামালের দাম কম থাকে এবং শ্রমিকের মজুরি কম থাকে, তাহলে তো প্রোডাক্টের দামও কম হওয়ার কথা। স্বাভাবিক অর্থনীতির সাধারণ কথা। এই সাধারণ কথাগুলি বাংলাদেশে এখন খুব অস্বাভাবিক হয়ে যাচ্ছে। 15 বছর তো এই জবাবদিহিতাটাই মানুষ চেয়েছিল। মনিয়াপা যে নির্বাচনের কথা বললেন, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তা ছিল এই কারণেই যে অর্থনৈতিক ক্ষেত্রে লুটপাটটা বন্ধ হবে অথবা জবাবদিহিতার মধ্যে পড়বে, এবং সাংস্কৃতিক ক্ষেত্রে মানুষের জীবনে স্বস্তি আসবে এবং সেটা জবাবদিহিতার মধ্যে পড়বে। এইটা পাইনি বলে তো এই অভ্যুত্থানের মতন জায়গায় যেতে হলো। না, আমরা যতটুকু জানি বা আমরা দীর্ঘদিন দেখে আসছি, যে কোনো রাজনৈতিক দলই নানা ছলছতায় ক্ষমতায় থাকতে চায়, টালবাহানা করে বা নির্বাচন দিতে দেরি করে, কৌশল করতে চায়। কিন্তু এখন দেখতেছি যারা দল মানে অন্তর্বর্তী সরকার, যারা দল নিরপেক্ষ আমরা বলছি, তো তাদের মধ্যে এই কিটা লাগলো কি করে, এই আচরটা লাগলো কিভাবে? তার মানে আমাদের দেশে এই 18 কোটি মানুষের দেশে এমন একটা অর্থনৈতিক গতি আছে যে সে অর্থনৈতিক গতির কারণে ক্ষমতার সঙ্গে থাকলে নানা ধরনের সুবিধা পাওয়া যায়। আচ্ছা, সেটা ধরুন ব্যবসা বাণিজ্যের সুবিধা বলি, সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে সুবিধা বলি। এই যে সুবিধা মানুষকে কখনো কখনো তার নৈতিক অবস্থানকে টলিয়ে দেয়। তা না হলে চেয়ারের আকর্ষণ এত হবে কেন? চেয়ারের আকর্ষণ তো মাধ্যাকর্ষণের চেয়েও বেশি, সে উঠতেই পারছে না চেয়ার। এখন এইটা তখন আমরা একটু দেখতে চাইবো যে উচিত ছিল এরকম যে অন্তর্বর্তীকালীন সরকার মানে আগের আমি অগণতান্ত্রিক সরকার থেকে একটা গণতান্ত্রিক ধারায় দেশটাকে নিয়ে যাব, এর অন্তর্বর্তীকালীন সময়ে একটি সরকার থাকবেন, তারা যে বিধিবিধানগুলোর কারণে আগের সরকার অগণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করেছিলেন সেগুলোকে পাল্টে একটা গণতান্ত্রিক ধারায় নিয়ে যাবেন এবং জনগণের আকাঙ্ক্ষা বা অভিপ্রায় অনুযায়ী পরবর্তী সরকার দেশ পরিচালনা করবে। যদি পরবর্তী সরকার জনগণের অভিপ্রায়ের বিপরীতে দাঁড়ায়, আগে যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থান থেকে সে একটা শিক্ষা নেবে যে তাকেও এইভাবেই ক্ষমতা থেকে যেতে। এবার আমি একটু মনিয়াপার কাছ থেকে যাই। আপনি তো শুনলেন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আছি, আমরা যেটা আগেও জিজ্ঞাসা করেছিলাম, তো সমাধানটা আসলে কোথায়? দেখেন, সমাধান করার যদি মানসিকতা থাকে তাহলে আপনার ওই সমাধানটা ওই জায়গায়, যে কথাটা আপনি বলছেন, আমি বলছি, আরেকজন বলছে, যে একটা নির্বাচিত সরকার। আপনি এই যে দেখেন ব্যবসায়ীদের নিয়ে একটা সাবমিট করা হলো, এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা বলা হলো যে একজন এত বড় আন্তর্জাতিক মাপের নোবেল বিজয়ী একজন ব্যবসায়ী বাংলাদেশের একদম মেন জায়গায় বসে আছেন, নিশ্চয়ই আমাদের অনেক ব্যবসা ফুলে ফাঁপে হবে। কিন্তু আনলেন কান্দি বিদেশিদেরকে। আপনি খেয়াল করেন যে 17 জন বিদেশি নাগরিক বাংলাদেশে এখন সরকারে কাজ করে, যাদেরকে দিয়ে স্বপ্ন দেখানো হচ্ছে যে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। কিন্তু আমরা কি সামিটের পরে এই যে 2-1 মাস 2-3 মাস গেল আমরা কোনো ওই ধরনের কিছু পেয়েছি না। আমরা যখন কথা বলছি তখন 24-25-এর জিডিপি নেমেছে 4-এর নিচে, 4% নিচে, যেটা 23-24-এও জিডিপি ছিল 4.22। তা এই যে নিচে নামলো, ওয়ার্ল্ড ব্যাংক বলছে, নিজে বলছে যে 27 লক্ষ গরিব আরও যোগ হয়েছে। সেই 27 লক্ষ যদি আরও গরিব যোগ হয়, সেখানে অর্ধেকও যদি হয়, তাহলে 17-18 লক্ষ নারী আছে যেখানে। এই নারীরা যখন গরিব হয় তখন আর ওই সংসারটা টিকে না। নারী কিন্তু নিজে না খেয়ে তার স্বামীকে, সন্তানকে খাওয়ায়। তো যখন এই টাইপের গরিবের সঙ্গে আরও যেটা রতন ভাই বললেন যে চাকরি নাই, এই সমস্যা, এগুলো যে এই যে মানুষের একটা চাকরি করে চলতে পারছে না, সেটাও তার চলে গেছে। তাহলে এই জায়গাতে সরকার যদি মিনিমাম জনবান্ধব হয়, তাহলে সরকার চিন্তা করতো এই দেশের কিসে মঙ্গল। শুধু বিদেশিদের নাগরিকত্ব নিয়ে এসেছে বলে শুধু বিদেশিদের স্বার্থ দেখতে হবে এমন কোনো কথা না। আমরা যখন কথা বলছি তখন বিভিন্ন চট্টগ্রামে গার্মেন্টসগুলোতে আপনার কিচিন, ওই যে পোশাক পাওয়া যাচ্ছে, কুকিচিন, এই যে হাজার 30,000, 15,000, আবার এক্সটেনশন, এই যে 50,000, 60,000 পোশাক, এই পোশাকগুলো কে পরবে?
আমার কথা হলো যে তার মানে কি আমরা কোন দিকে ধাবিত হচ্ছি? এই জায়গাটা আমাদের, আমরা কি শুধুমাত্র অন্যের জন্য কি কাজ করার জন্য আমরা এই দেশে ক্ষমতায় এসে বসেছি? কারণ যাকে ক্ষমতায় বসানো হয়েছে উনি তো জানতেনই না দেশের অবস্থা কি। উনি এসে প্রথমেই দেশের অবস্থা দেখে কি বললেন? আমাদের এই আন্দোলনের মাস্টার মাইন্ডের নাম ঘোষণা করলেন, যারা কিন্তু মাস্টার মাইন্ড না। উনি সব সময় বললেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে। ছাত্রদের বাকি জীবনের লেখাপড়াটা, বাকি জীবনের শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত কিছু উনি ভণ্ডুল করে দিলেন। দিয়ে আজকে ছাত্ররা কি হচ্ছে? লুটপাটে ব্যস্ত হয়ে গেছে। আপনার যেইখানে 15 বছরে 15.5 বছরে একটা প্রধানমন্ত্রী নিজে বলছে যে তার ড্রাইভার 400 কোটি টাকা কামাই করেছে, সেইখানে একজন উপদেষ্টার APS ড্রাইভারের চেয়ে হয়তো একটুখানি বড় পদ, সে একাই 9 মাসে আপনার 7 মাসে আপনার ইনকাম করেছে হলো গিয়ে প্রায় 400 কোটি টাকা। এই যে শুধু লুটপাট তন্ত্র, যে উনি আরেকটা জন্ম দিলেন, এই জন্ম দিয়ে বাংলাদেশের ফিউচারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমরা কোন জায়গায় যাচ্ছি? উনি যদি এখনও মনে করেন যে বাংলাদেশের মানুষের আমি নেপথ্যে থেকে আমি কাজ করব, হেল্প করব, আমার কোথায় আমার দেশের করিডোর গেল না গেল ওই নিয়ে আমার মাথা ব্যথা নাই। এই দেশের মানুষ, পৃথিবীতে সব মানুষকে একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, আমরা কেউই অমর না, ওনাকেও চলে যেতে হবে। উনি যাওয়ার পরে এই দেশের মানুষ দীর্ঘশ্বাস ছেড়ে ওনার নামে 5টা দুঃখজনক কথা বলবে, এটা কিন্তু আমরা চাই না একটা দেশের। উনি একসময় আমাদের দেশের জন্য সম্মান নিয়ে এসেছিলেন। আজকে সেই সম্মানের দিকে তাকিয়ে উনি যদি এই কথাটা চিন্তা করতেন যে এই দেশটায় জন্মগ্রহণ করেছি আমি, এই দেশের আমি কিছুটা হলেও উপকার করি। অথচ আমি এই কথা বলবো কেন? উনি তো চট্টগ্রামে জন্মগ্রহণকারী একজন মানুষ। এই চট্টগ্রাম আজকে চরম খারাপ অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। চট্টগ্রামের আমাদের ভৌগোলিক অবস্থানটা কোথায় দাঁড়ায় আমরা এটাই জানি না। আমরা এখন আমাদের আত্মীয় স্বজনরা আপনার সেন্ট মার্টিনে যারা, তারা ঢুকতে পারছে না, তারা যেতে পারছে না। মানবিক করিডোরের নাম বলে উনি যে কাজগুলো করার চেষ্টা করেছেন, এবং সবচেয়ে বড় কথা যে বন্দরটা সুশৃঙ্খল আপনার হতে পারে। আমার দেশের লোকরা অসৎ হয়ে টাকাটা তো দেশের মধ্যেই থাকলো। আপনি বিদেশ থেকে লোক ভাড়া করে এনে এই দেশটা নিয়ে রক্ষণাবেক্ষণ করার জন্য আপনি পোর্ট দিয়ে দিবেন। পোর্টের টাকা একটা পোর্শন টাকা কিন্তু বিদেশ চলে যাচ্ছে, বৈধভাবে তারা নিয়ে যাচ্ছে। এটা কেন করলেন? এবং আপনি বললেন যে এই দেশের জনগণকে বুঝাতে হবে, যদি তারা রাজি না হয়। কেন আপনি এটা করলেন? এটা করার জন্য কি আপনার রকেট সায়েন্স পড়া লাগে? দেশটার মঙ্গল চাওয়ার জন্য অবশ্যই লাগে না। কিন্তু আপনি এত পদবি নিয়ে, এতগুলো পুরস্কার নিয়ে আপনি আমাদের জন্য এই অপুরস্কারের যত ডালি আমাদের জন্য রেখে যাচ্ছেন। অনেক ধন্যবাদ। এই টকশোতে আসলেই একটা লোকজন যায় যেটা বাইরে বলে, তা আপনারা খালি সমালোচনা করেন, আপনারা ভালো কিছু দেখেন না। তা আমরা কি, সরকার কি ভালো কাজ কোনোটাই করে না? সরকারের অনেকগুলো ভালো কাজ আছে। তার মধ্যে একটা বড় ভালো কাজ হচ্ছে যে কথা বলা হয় না যে তাড়াহুড়া করা শয়তানের লক্ষণ, তার মানে ধীরে চলাটা ভালো লোকের লক্ষণ। তো তিনি নির্বাচনের ব্যাপারে ধীরে চলছেন। এদিক থেকে যদি বলেন তো এটা একটা ভালো কাজ। হ্যাঁ, যেটা সবাই বলেছিল যে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশটা একটা নির্বাচনের ধারায় ফিরুক, যাতে জবাবদিহিটা থাকে। নির্বাচন হলে সব রোগ দূর হয়ে যাবে তা না, কিন্তু মানুষ বুঝবে যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে তারা কি প্রতিশ্রুতি দিয়েছিল, সে প্রতিশ্রুতি তারা পালন করছে কিনা, এবং প্রতিশ্রুতির বিপরীতে পথ হাঁটছে কিনা, সমালোচনা করার একটা জায়গা থাকতো। তাহলে নির্বাচিত সরকার একটা প্রতিশ্রুতি দিয়ে আসে, আর অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাশার বোঝা কাঁধে নিয়ে আছে। মানে জনগণের মধ্যে অনেক প্রত্যাশা ছিল বলে তো সে তো আগের সরকারকে উৎখাত করেছে, সেই প্রত্যাশার বোঝাটা এই সরকারের কাঁধে আছে। তাহলে এই প্রত্যাশাগুলো পূরণ করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ তিনি নিচ্ছেন, সেখানেও তিনি ধীরে চলো পদক্ষেপ নিচ্ছেন। দেখেন, এমন কোনো পদক্ষেপ তিনি নেন নাই যাতে তিনি বলতে পারেন যে জনগণের এই প্রত্যাশাগুলো পূরণ হয়েছে। উপরন্তু এমন কিছু বিষয় তিনি সামনে নিয়ে এসেছেন যেটা এই মুহূর্তে জনগণের চাওয়া ছিল না। জনগণের চাওয়ার মধ্যে কি এটা আছে যে আমাদের একমাত্র বন্দরটাকে বিদেশিদের হাতে তুলে দাও? না, খবর দেখলাম যে না, আমরা দিচ্ছি না। আচ্ছা, এইটা একটা বড় সমস্যা। এই একটা বড় সমস্যা। যখন বলা হলো করিডোরটা মানবিক করিডোর দেওয়া হবে, চারিদিক থেকে যখন হইচই হলো, তখন আবার বলা হলো করিডোর দেওয়া হয়নি এবং ভবিষ্যতে কোনোদিন হবে না। আচ্ছা, ভবিষ্যতে কি হবে না হবে সেটা বলার দায়িত্ব তো তার না। তিনি তার কতটুকু বলেন যে আমরা দিচ্ছি না। বন্দরের ব্যাপারে কি বললেন? আমরা
সেরা বন্দর ব্যবস্থাপককে আমরা বন্দর দিচ্ছি। তখন মানুষ বলল, বন্দরের জন্য যদি বিদেশ থেকে সেরা বন্দর ব্যবস্থাপক নিয়ে আসতে হয়, তাহলে 2 দিন পর মানুষকে বলবে দেশটা পরিচালনা করার জন্য বাইরে থেকে আপনি ব্যবস্থাপক হায়ার করে নিয়ে আসবেন। যার কিছু কিছু লক্ষণ আমরা দেখছি যে আমাদের সংবিধান কেমন হবে, আমাদের অন্যান্য বিষয়গুলো কেমন হবে, এমনকি আমাদের নিরাপত্তাটা কেমন হবে, সেগুলোর জন্য আমরা বাইরে থেকে লোক নিয়ে আসছি। তো এটা কিন্তু একটা দেশের জন্য শুধুমাত্র কষ্টের নয়, দেশের জন্য আতঙ্কজনক। কষ্টের এই অর্থে আমাদের দেশে এইরকম মানুষ কি আর পাওয়া গেল না? এত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যে দেশটা একটা গণতন্ত্রের ধারায় ফিরতে চেয়েছিলাম, সেই দেশে কি আমরা এরকম মানুষ পেলাম না? তাহলে 53 বছর ধরে আমরা কি তৈরি করলাম? সেটা একটা জবাবদিহি হওয়া উচিত। আর দ্বিতীয়ত, আমাদের না থাকার পরে আমরা বাইরে থেকে নিয়ে এসেছি, তাহলে তার কি যোগ্যতার কোনো যাচাই করেছি? এই সমস্ত ক্ষেত্রে যোগ্যতা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। কোন অর্থে টেকনিক্যাল স্কিল নয়, স্কিল হচ্ছে তার প্রফেশনাল স্কিলও না, স্কিল হচ্ছে তিনি তার মধ্যে দেশপ্রেম কতটুকু আছে, যে দেশের জন্য তিনি কাজ করছেন সেই দেশকে কতখানি তিনি সার্ভিস দিতে চান। যদি দেশকে সার্ভিস দিতে চান, তাহলে বাইরের দেশের নাগরিকত্ব নেবেন কেন? হ্যাঁ, তো মারধর খেয়ে, মামলা খেয়ে, এমনকি বাইরের এই প্রচণ্ড গরমে ঘাম ঝরিয়েও তো $27 বিলিয়ন পাঠিয়েছে আমাদের শ্রমজীবী মানুষ। আমরা 9 মাসে শুনেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে একটা বিদেশিদের সাহায্য, সহযোগিতা এবং সহমর্মিতার যে বন্যা বয়ে গিয়েছিল, টাকার কোনো অভাব নেই, যেদিকে তাকাবেন সেদিক থেকে টাকা আসবে, এরকম একটা শুনেছিলাম। কিন্তু টাকা আসে নাই। কিন্তু যাদের দিকে আমরা তাকাই নাই, তারা কিন্তু ঠিকই টাকা পাঠিয়েছেন। এবং এই কোরবানির সময় দেখবেন এরা নিজেরা ওখানে কিন্তু ঈদ করতে পারবে না, তারা চুপচাপ একটু সেমাই খেতে পারবে কিনা জানি না, কিন্তু সে তার বাড়িতে যেন একটা গরুর ভাগ যেন দিতে পারে তার মা, এই জন্য 2টা টাকা পাঠিয়েছে। এই তার ঘামের টাকা, এই তার আবেগের টাকা, সেইটা তো ডলার হয়ে ব্যাংকে যাচ্ছে, সেই ডলারগুলো আবার পাচার হয়ে যাচ্ছে আর একদিক থেকে। দুটো ঘটনায়, একটা দেখছি যে আগের সরকারের যারা প্রচুর সহায় সম্পত্তির মালিক ছিলেন, তারা এখন সম্পত্তি বিক্রি করছেন এবং পানির দরে বিক্রি করছেন কখনো কখনো, যেহেতু যা পায় তাই লাভ, ওরা তো বাইরেই বসে আছে। ফলে এটাও কিন্তু একভাবে হুন্ডি হোক অন্যভাবে চলে যাচ্ছে। 1 2 নম্বর কি হচ্ছে, আজকে আমরা পত্রিকায় একটা খবর দেখলাম যে আমাদের গ্যাসের জন্য মিটার কেনা হবে জাপান থেকে 900 কোটি টাকা দিয়ে, আমাদের এখানে 8 লাখ মিটার কেনা হবে। এবং আমাদের তিতাস গ্যাস, আমাদের বাখরাবাদ গ্যাস, তারা বলেছে যে এটা হচ্ছে একটু নিম্নতম প্রযুক্তির গ্যাস, মানে মিটার। এই আমরা একটা স্মার্ট প্রযুক্তির দিকে যাচ্ছিলাম, এটা আবার আনস্মার্ট মিটার আমাদের এখানে নিয়ে আসা হচ্ছে। কেন এটা নিয়ে আসা হচ্ছে? এবং আমাদের প্রধান উপদেষ্টা যখন জাপানে গেলেন, তখন বলা হচ্ছে যে এটার সঙ্গে এই চুক্তিটাও স্বাক্ষরিত হওয়ার একটা সম্ভাবনা আছে। তখন মানুষের মধ্যে প্রশ্ন উঠবে, আচ্ছা এগুলো তো আমরা আগে দেখেছিলাম, তাহলে আমরা পুনরাবৃত্তি করার জন্য কি পরিবর্তন ঘটেছিলাম? আমরা তো পরিবর্তন চেয়েছিলাম, পুনরাবৃত্তি চাই নাই। তো এখন সেই পুনরাবৃত্তিগুলো কেন হচ্ছে? তাহলে কি এটা লুটপাটের ধারাবাহিকতা রক্ষা হচ্ছে? এবং কোনো কোনো ক্ষেত্রে মনিয়াবা যেটা বললেন, তাতে মনে হচ্ছে লুটপাটের শুধু ধারাবাহিকতা না, কোনো কোনো গতিও বেড়েছে, যে অনেক দ্রুত গতিতে সম্পদ আহরণ। এবং একটা নতুন যেটা আতঙ্ক তৈরি হয়েছে, সেটা আগেও ছিল মামলা বাণিজ্য, এখন এটা সাংঘাতিক রূপ নিয়েছে। মামলায় ঢুকিয়ে দাও, অথবা মামলা থেকে নাম কাটিয়ে দাও, অথবা তোমার জায়গাটা দখল করে নেব, অথবা এই জায়গা মানে এটার জন্য নজরানা দাও। এইগুলো যে হচ্ছে, আমরা মনে করি যে এগুলো কিন্তু আমাদের সম্ভাবনাটাকে আসলে শেষ করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনি বললেন তাহলে আমাদের ভালো কি কিছুই নাই, এখন বলবে আচ্ছা শোনো, এর চেয়েও খারাপ হতে পারতো, সেই দিক থেকে চিন্তা করি, তাহলে মনে হয় যে হ্যাঁ কিছুটা ভালো। অনেক ধন্যবাদ। না মনিয়াপা, আপনার সামনে যেটা বলেছি অনেক কিছুই বলেছেন। বারবার আমরা কিন্তু একটা স্বপ্নের মৃত্যু হয়, কারণ আমরা 5ই আগস্টে যে স্বপ্ন দেখেছিলাম আমরা, সেই স্বপ্ন তো এখন আর এই মুহূর্তে আমরা যদি বলি যে এইটার একটা চিত্রনাট্য লেখেন, চিত্রনাট্যটা কীভাবে লিখবেন? একটা স্বপ্নের মৃত্যু, এটাই লিখতে হবে। এক কথায় একটা বটগাছের আত্মকাহিনীর মতো একটা স্বপ্নের মৃত্যু, এই তো হবে হওয়ার কথা আপনার। কারণ স্বপ্ন মৃত্যু হওয়ার তো অনেকগুলো কারণ থাকে। দেখেন, ব্যবসায়ী হলে যে শুধুমাত্র নিজের ব্যবসাটাকেই দেখতে হবে তা না। আজকে আমাদের প্রধান উপদেষ্টা, ওনার নাম বলার সঙ্গে জানেন, একটা সময় যখন শেখ হাসিনা তাকে খুব খুব টর্চার করতো, আমি এই সংসদে দাঁড়িয়ে ওনার পক্ষে আমি বক্তব্য রেখেছিলাম। আমি কখনো কল্পনাই করি নেই যে 1 যুগ পরে তার বিপক্ষে আমার এইভাবে কথা বলতে হবে। আমরা কিন্তু খুশিই হয়েছিলাম যখন
এই যে 5ই আগস্টের পরে উনি দায়িত্বটা নিলেন, ভাবলাম যে দেশের অবস্থা এরকম, টাকা পয়সা নাই, কিছু নাই, দেশের অন্তত পক্ষে কিছু আন্তর্জাতিক মানসম্পন্ন একজন মানুষ, উনি বললে অনেকেই, উনি বলতেও হবে না, অনেকেই খুশি হয়ে আমাদের পাশে এসে দাঁড়াবে। কিন্তু সেখানে কোথায়, সে তো ওই একটা স্বপ্নের একদম বিনাশ, স্বপ্ন শুরু হওয়ার আগেই। বাংলাদেশের এটাই হয়, বাংলাদেশের আমরা স্বপ্নগুলো কখনো বাস্তবায়ন অনেক দূরের কথা, আমরা দেখে ঘুম থেকে উঠে পুরো স্বপ্নটা রোমন্থনও করতে পারি না, তার আগেই আমরা মৃত্যুর জবনিকার দিকে চলতে থাকি। নইলে উনার মতো একজন মানুষ, উনি শেখ হাসিনার মতো এসেই নিজের মামলাগুলো সব একযোগে প্রত্যাহার করলো। মামলা তো মামলার মতো আস্তে ধীরে প্রত্যাহার করলো, ওই 9 মাসে প্রত্যাহার হলো, কোনো ক্ষতি ছিল না। তারপরে উনি কী করলেন, ওনার স্বপ্নগুলো বাস্তবায়িত হলো আর আমাদের স্বপ্নগুলো সব ধ্বংস হয়ে গেল। উনি 666 কোটি টাকা উনি কর্মকূপ করালেন। শুধু তাই না, উনি গ্রামীণ ফোনের 4000 কোটি টাকার কর্মকূপ করালেন, উনি গ্রামীণ ইউনিভার্সিটি করালেন, উনি গ্রামীণ এমপ্লয়মেন্ট জনশক্তি রপ্তানি যেটা সার্ভিস করলেন, উনি নিজের সবগুলা মামলা তো খারিজ করেছেনই, 700 কোটি টাকা গ্রামীণ তহবিল নিজের নামে নিয়ে নিলেন। উনি গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালু করলেন। উনি গ্রামীণ ব্যাংকে সরকারি কর 25% থেকে কমিয়ে 10% নিয়ে আসলেন। এইগুলা কি, উনি তো ট্রাস্টেই করেছেন, ওটা তো জনগণই পাবে। আর বাংলাদেশের রাজস্ব খাত, ওটাও জনগণের জায়গা। তাহলে কি দরকার হলো ওনার এই যে এই খাই অবস্থাটা করা? উনি স্টারলিংকের মতো একটা প্রতিষ্ঠান আনলেন, এনে কি করলেন, উনি নিজের নামে নিলেন, সেটাও আমার কোনো দুঃখ নাই। কিন্তু এই পৃথিবীটা এখন চলছে কিন্তু এই তথ্যপাত্র নিয়ে, এই আকাশপথের এই আকাশপথটা আমাদের এখানে এসে আমাদের লাভ হলো কতটা, লস হলো কতটা, আমরা কিছু বলার আগেই তো সমস্ত তথ্য যারা এই দেশটাকে ভৌগোলিকভাবে বিভিন্নভাবে কবজা করতে চাচ্ছে বা নিয়ে নিতে চাচ্ছে বা নিয়ে নিয়েছে আংশিক, তাদের জন্য লাভের জন্য কি অনুশুধু করলেন? স্টার্লিংটা আসার চেয়ে কম পয়সায় বা বেশি আমি সার্ভিস পাবো, তার চেয়ে তো আমার আধা সার্ভিসই অনেক ভালো ছিল। উনি গ্রামীণ মেডিকেল, গ্রামীণ ট্রাস্ট, গ্রামীণ কী বলে করিডোর, পোর্ট থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা জায়গায় নিজের লোক বসালেন। তাইলে আপনি মনে করেন আমরা যাকে ফ্যাসিস্ট বলতাম, আমরা যাকে আপনার হায়ানা বলতাম, আমরা যাকে আপনার মাফিয়া বলতাম, সেই মাফিয়ার তো একটা প্লাস ছিল। আমি কিন্তু তার পক্ষের কথা বলছি না, সবচেয়ে যদি আওয়ামী লীগ টর্চার করে থাকে তার নাম বিএনপি, তাকে করেছে। অথচ সেই আওয়ামী লীগ তার না হয় সেই যে নারী কাজ করেছে তাকে আমার দেশের মহান আদালত তাকে রং হেডেড আখ্যায়িত করেছিল। শুধু তাই না, তার 14 গোষ্ঠীর সব এক রাতে মারা গেছে। তার বিকৃত রুচি সম্পন্ন হওয়ার মতো অনেক যুক্তি ছিল। কিন্তু ডক্টর ইউনূস সাহেব, উনি তো সোনার চামিচ মুখে দিয়ে একটা ব্যবসায়িক ঘরে জন্ম নিয়েছেন। উনি তো সারা জীবন ব্যবসা করে বাংলাদেশের মানুষের, উনি কতটা মানুষের লাভ করেছেন সেটা না, উনি সারা বিশ্বে এই বাংলাদেশের এনজিও দেখিয়ে উনি কিন্তু নোবেল পর্যন্ত এনেছেন। উনি বাংলাদেশের কত মানুষ আত্মহত্যা করেছে সেটা বড় কথা না, উনি বাংলাদেশের এই আত্মহত্যা করানোর ফলাফলে উনি একটা নাম কিনে এনেছেন। বাংলাদেশকে এখন চিনত একটা সময় নোবেল বিজয়ী ইউনূসের দেশ হিসেবে। আমরা তো তার প্রতি এই ব্যাপারে আমরা অনুরক্ত ছিলাম। তো উনি কেন এখনও বেঁচে থাকলে, আমরা কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট বলেছিলেন যাওয়ার আগে যে আমার মরার পরে আমার হাত দুটো প্রসারিত করে দিও। বলছে কেন? বলছে আমি পৃথিবীবাসীকে জানাতে চাই যে আমি এত বড় আলেকজান্ডার, আমি সমস্ত পৃথিবীর মালিক, অথচ আমি শূন্য হাতে চলে যাচ্ছি। তো উনিও তো শূন্য হাতেই চলে যাবেন। তো শূন্য হাতে আমরা আসছি, শূন্য হাতেই যাব। তো এই জিনিসগুলো কার জন্য করছে? এই 18 কোটি 20 কোটি মানুষের মানে যা পাওয়ার সেটা ধ্বংস করে উনি এককভাবে নিজের জন্য করার জন্য কি উনি এই ক্ষমতাটায় এসেছেন? মামলা, বাণিজ্য, কার লাভ কার ক্ষতি, এই নিয়ে আমরা আলোচনা শুনবো। আমার মনে হয় রতন আপনি বলতে পারেন আমরা আপনার বিবেচনায় কীভাবে আপনি দেখছেন এই বিষয়টাকে। এমনিতেই বাংলাদেশ হচ্ছে একটা মামলার দেশ। প্রায় 34 থেকে 35 লক্ষ মামলা আমাদের এখানে আছে। আমাদের আইন উপদেষ্টা বললেন সেদিন যে প্রতি বছর গড়ে 5 লক্ষ করে নতুন মামলা হয়। এর মধ্যে 35 থেকে 40,000 মামলা সাধারণভাবে নিষ্পত্তি হয়, বাকিগুলো ঝুলে থাকে, ফলে মামলার সংখ্যা ক্রমাগত বাড়ছে। এইটা একটা দিক। তার সঙ্গে নতুন যুক্ত হয়েছে এবার অভ্যুত্থান পরবর্তীতে যে নামে বেনামে মামলা দেয়া। যে অপরাধে যিনি অপরাধী
তাকে সেই অপরাধের পরিবর্তে অন্য কিছুর জন্য মামলা দেওয়া হলে সেটা কিন্তু শুধু মামলার গ্রহণযোগ্যতা কমিয়ে দেয় তা না, মানুষের নৈতিকতাটাকেও নষ্ট করে। তখন মনে করে কি আমি অপরাধীর শাস্তির জন্য নয়, আমি কারোর প্রতি শত্রুতা করবার জন্য অথবা কারোর প্রতি প্রতিশোধ নেবার জন্য আমি তাকে মামলায় ঢুকিয়ে দিলাম। যে একজন ব্যক্তি সুনির্দিষ্ট অপরাধে অপরাধী কিনা, আমরা যেমন আইনমন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা যেটা দেওয়া হয়েছে, এই মামলা কি শেষ পর্যন্ত টিকবে না। তার বিরুদ্ধে মামলা কি হতে পারত, তিনি আইনমন্ত্রী হিসাবে আইনের অপব্যাখ্যা দেওয়ার মধ্য দিয়ে কিভাবে দেশের পরিস্থিতিটা ক্ষতি করেছিলেন, তাহলে হতো কি ভবিষ্যতের কোনো আইনমন্ত্রী এই ধরনের ঘটনা ঘটাতে পারতেন না। আমরা এরকম অনেককে দেখেছি, এমন মামলার সঙ্গে তাকে যুক্ত করা হয়েছে যার সঙ্গে তার বিন্দুমাত্র সংস্রব নাই, আর যারা মামলা করেছেন বলে বলা হচ্ছে সেই বাদী তাকে চেনেন না। এবং অজ্ঞাতনামা নামে এই যে আগে যেমন গায়েবী মামলা ছিল, তার সঙ্গে গায়েবী অসংখ্য আসামি যুক্ত করার ব্যাপার ছিল। এবং আমরা এটাও দেখেছিলাম কি, এই গত 15 বছর কারো বিরুদ্ধে 120টা মামলা 130টা মামলা ছিল। এই মামলাগুলো বছরের পর বছর চলতো, হঠাৎ করে অভ্যুত্থানের পর সেই মামলাগুলো জামিন হয়ে গেল। তাহলে এখন বিচার বিভাগ কিন্তু প্রশ্নের মধ্যে পড়ে গেল। আপনি লাভ ক্ষতির কথা বলছেন, তো আমি শুধু অর্থনৈতিক লাভ ক্ষতির কথা বলছি না, আমি আস্থার লাভ ক্ষতির কথা বলছি। তাহলে 15 বছর যে মামলার জামিন হলো না, সেই মামলা কিভাবে সব জামিন হয়ে গেল? তাহলে 15 বছর যারা জামিন দেন নেই তারা কি বিচারটা ঠিকমতো করেছিলেন, নাকি এখন যারা জামিন দিচ্ছেন তারা বিচারটাকে ঠিকমতো করছেন? এই প্রশ্নটা তৈরি হয়ে যাবে, মৌলিক প্রশ্ন। এবং তখন বিষয়টা দাঁড়াবে যে বিচার তুমি কার, বলে ক্ষমতায় যে আছে তার। তাহলে মানুষ কোথায় যাবে? মানুষ তো বিচারালয়কে এরকম দেখতে চায় যে নো ওয়ান অ্যাবভ দ্য ল। সেই জায়গায় যে যদি এরকম হয় তাহলে সবচেয়ে বড় ক্ষতি হয় মানুষের গণতান্ত্রিক চিন্তার, গণতান্ত্রিক চেতনার, সমাজের গণতান্ত্রিক সংস্কৃতি। এখন কোনো কারণে কারোর প্রতি আমার একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে, সাথে সাথে তাকে একটা মার্ডার কেসের মামলা ঢুকিয়ে দিলাম এবং মামলাটা চলতে থাকলো। তাতে তার আর্থিক ক্ষতি কী, সামাজিক ক্ষতি কী, পারিবারিক ক্ষতি কী, এগুলো কিছুই আমরা খেয়াল করলাম না। এবং অনেক সময় হয় কি, যে প্রশ্নটা সামনে চলে আসে, এই মামলার বাণিজ্য হয়, যে বাণিজ্যের বেনিফিশিয়ারি কে হয়, বাণিজ্যের লোকসানটা কার হয়? বাণিজ্য। তো এখন এইগুলো আমরা একটু দেখতে চাই নাই। আমরা এর আগে এরকম মামলা, অজ্ঞাতনামা মামলা দেখতে চাইনি। এখনও যদি সেই ঘটনাগুলোই ঘটতে থাকে তাহলে মানুষ কিন্তু বলবে যে শুধু চেহারার পরিবর্তন হলো, চরিত্রের তো কোনো পরিবর্তন হলো না। একই জিনিস, হাতে খুবই কম সময় শেষ করতে হবে। তো মামলা বাণিজ্য নিয়ে কি আপনার কিছু বলা আছে? দেখেন, মামলা বাণিজ্য নিয়ে ওনার সাথে আমার একমত। আমি পাশাপাশি এইটুকু বলতে চাই, অনেক সময় দেখা গেল যে এই মামলার সাথে যারা বাদী তারা দেখা গেল যে নিজস্ব ব্যক্তিগত শত্রুদেরকেও ওই মামলাগুলোয় ঢুকায় দিচ্ছে এবং তাতে কি হচ্ছে, ওই যে মানুষগুলো ওই আগের সরকারের সময় জেল খাটছে, এখন কেউ আবার জেল খাটছে। যদি ওসিকে এসপিকে আমরা বলি যে এই লোকটা আসলে আমাদের কাছেই তো আসে তাদের আত্মীয় স্বজনরা, যে এ তো নিরাপরাধ, এই কাজের সঙ্গে তার মিনিমাম কোনো যোগাযোগ নাই, তখন ওসিরা বলে যে এটা তো ওই লোকরাই বাদী হয়েছে, আমাদের কি করার, আমরা তো এখন দিয়ে চালান করে দিয়েছি ম্যাডাম, এটা আমরা এখন আর আমাদের হাতে নাই। কিন্তু ওইখানে একটা জিনিস আছে, ওনারাও কিন্তু ওইখান থেকে একটা ওনাদেরও লাভ আছে। এই যে আমরা আমাদের ট্রমাটাইজ যে পুলিশরা যে আমরা বলি যে তারা ভালো হোক আমরা চাই, এখানে তারাও চায় যে অনেক নাম আসুক, বেনাম নাম সব মিলে আসুক, এবং তাতে তাদের মামলায় নাম কাটতেও পয়সা, মামলায় নাম দিতেও পয়সা। তারা হচ্ছে একদম শখের করা, দুই পাশেই কাটে, যেতে আসতে দুই পাশেই কাটে। এই জায়গাটায় আমরা বলতে চাই যে মামলাগুলার মেরিট নাই। এরকম মামলা যে রাজনীতিবিদদের দিয়েছে, এবং এই সরকারের যারা কিংস পার্টি তারা বলে যে আগে বিচার তারপরে নির্বাচন। এই যে বিচার শেষ হবে কিভাবে যদি মেরিট না থাকে মামলার, যেটার জন্য, যেটা রতন ভাই বললেন যে যেটার সঙ্গে যদি আইনমন্ত্রীর ওই মামলাটা দিত তাহলে মেরিটটা ওইভাবে হতো। তো এই মেরিটগুলো যে আপনার মাধ্যমে বলতে চাই যে এরপরে যারা মামলা তো চলতেই থাকবে, দিতেই থাকবে, মামলাটা যেন ওইভাবে দেওয়া হয় যে মামলার সত্যিকার অর্থে মেরিট থাকে এবং সত্যিকার আসামিরাই যেন মামলার মধ্যে থাকে, এবং সত্যিকার আসামির সঙ্গে যে নিরাপরাধ ব্যক্তিরা যে এই যে কষ্ট পাচ্ছে বা নিজস্ব অন্য কাজে আমার শত্রু, আমি এইখানে তাকে ঢুকায় দিলাম, এই জায়গাটা যেন না হয়।
এবং না হওয়ার জন্য বিএনপি অনেক বড় একটা দল, এখানে তৃণমূল পর্যায়ে ওইভাবে খোঁজ খবর নেওয়াটাও একটা ব্যাপার। এইটা যেতে 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 ওই পর্যন্ত যেতে অনেক টাইম লাগে, সময় সাপেক্ষ। সেই জায়গায় যেন অবশ্যই পুলিশরাও, তাদেরকে রিকোয়েস্ট করে বলছি, তারাও যেন বুঝে শুনে যে বলে যে আমি তো এখানে অনেক দিন এই থানায়, এই লোকটা এটার সঙ্গে জড়িত না, আপনি এই নামটা বাদ দিয়ে দেন, বা এই নামটা দেওয়া হয়তো ঠিক হবে না, এই কাজটা যেন বলে। অনেক ধন্যবাদ মনিয়াপা আপনাকে, রাজিকুজ্জামান রতন আপনাকেও ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, হাতে সময় নেই। দর্শক, আগামী সপ্তাহে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।